हेलो फ्रेंड्स, ऑनलाइन टेक्निकल सॉल्यूशन चैनले आपनादेर सकलके जानाई स्वागतम। आज 8 सेप्टेम्बर मंगलवार और मंगलवार इतिमध्येই सकल भारतवर्षेर मानुषेर जन्य प्रधानमंत्री नरेंद्र मोदी, मुख्यमंत्री ममता बंदोपाध्याय, योगी आदित्यनाथ सरकार भारतीय रेलेर तरफ थेके बेरिये एसेছে एकेर पर एक विशाल बड़ बड़ आपडेट। এই প্রত্যেকটি আপডেটই আপনার জেনে রাখা অত্যন্তই জরুরি। সুতরাং আপনি যদি ভারতীয় একজন স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতোই করব একটি রিকোয়েস্ট, ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন এই রকমই লেটেস্ট ট্রেনিং আপডেট সবার আগে পাওয়ার জন্য। সর্বপ্রথম আপডেটে বলা হচ্ছে 1.5 লক্ষ শূন্যপদে নিয়োগ রেলে চলতি বছরেই হবে পরীক্ষা। ভারতীয় রেলে লক্ষাধিক কর্মী নিয়োগ হবে। আগেই আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, এবার শুরু হবে পরীক্ষা। কোভিড পরিস্থিতি যখন কর্মসংস্থান প্রশ্নের মুখে, তার মধ্যেই আবেদনের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার সুখবর শোনালেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। চলতি বছরে সেই পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন তিনি, যে পরীক্ষার মাধ্যমে 1,40,000 শূন্যপদে নিয়োগ করা হবে। শূন্যপদে মোট 3টি ক্যাটাগরি থাকবে। ক্যাটাগরি 3টি হলো নন টেকনিক্যাল, পপুলার, আইসোলেটেড, মিনিয়াল। শনিবারই টুইটারে পরীক্ষার দিন ঘোষণা করেন রেলমন্ত্রী। ডিসেম্বরে পরীক্ষা নেওয়া হবেন বলে জানিয়েছেন তিনি। 15 ডিসেম্বর দিনটিকে আপাতত ধার্য করা হয়েছে। তিনি বলেন, আমরা 1,40,640টি পদের জন্য আবেদন চেয়েছিলাম। কোভিডের আগে সেই আবেদন নেওয়া হয়েছিল। ইতিমধ্যেই সেই আবেদনের স্ক্রুটিনি সম্পূর্ণ হয়েছে বলেও জানা গিয়েছে, কিন্তু কম্পিউটারের পরীক্ষা করা সম্ভব হয়নি করোনা পরিস্থিতিতে। মন্ত্রী জানিয়েছেন, কম্পিউটারের মাধ্যমে এই সব প্রশ্নের জন্য পরীক্ষা নেওয়া হবে। গত বছর রেলের গ্রুপ ডি শূন্যপদে 1 লাখেরও বেশি লেভেল 1 এর জন্য রেজিস্ট্রেশন শুরু হয়। আরআরবি গ্রুপ ডি পদে আবেদনের সেই নোটিশ দেওয়া হয়, যার জন্য অন্তত মাধ্যমিক পাস করতেই হবে আবেদনকারীদের, অথবা তার এনসিটিবি, এসএসটিবি সার্টিফিকেট থাকতে হবে বলে জানানো হয়েছিল। আরআরবি 3 বছর পর এনটিসিপি পোস্টের জন্য নিয়োগ করছে। 2015 সালের শেষ এনটিপিসি নিয়োগ ঘোষণা করা হয় এবং 2017 সালে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়। তো ফ্রেন্ড, বুঝতেই পারছেন ইতিমধ্যে ভারতীয় রেলের তরফ থেকে সকল কর্মজীবন মানুষদের জন্য, সকল বেকার ছেলে মেয়েদের জন্য, সকল চাকরিজীবী প্রার্থীদের জন্য বেরিয়ে এসেছে একটি বিশাল বড়সড় আপডেট। এই লকডাউনের মুহূর্তে আগামী ডিসেম্বরে 1.5 লক্ষ শূন্যপদে নিয়োগ করতে চলেছে ভারতীয় রেল। হ্যাঁ ফ্রেন্ডস, একদম ঠিকই শুনেছেন। দিনক্ষণ ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে বলে জানা গেছে রেলমন্ত্রী পীযূষ গোয়েলের তরফ থেকে। 1,40,000 শূন্যপদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। এই 1.5 লক্ষ কর্মসংস্থান লকডাউনের আগেই শুরু করেছিল কেন্দ্র সরকার, কিন্তু করোনা সংক্রমণ এবং লকডাউনের জেরে এই কর্মসংস্থান এগিয়ে নিয়ে যেতে পারেনি। অবশেষে এই করোনার মুহূর্তে, এই লকডাউনের সময় যেখানে বহু মানুষ কাজকর্মহীন হয়ে পড়েছে, সেই পরিস্থিতিতে দেশবাসীকে খুশি করতে এই রেলের কর্মসংস্থানের শূন্য পদগুলো পূরণের জন্য নির্দেশিকা জারি করলো ভারতীয় রেল। আগামী ডিসেম্বরের 15 তারিখে এই 1,40,000 শূন্য পদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। কম্পিউটারের মাধ্যমে তাদের পরীক্ষা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। ইতিমধ্যেই এই সমস্ত আবেদনের স্ক্রুটিনি সম্পূর্ণ হয়ে গিয়েছে বলেও জানানো হয়েছে। খুব শীঘ্রই কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়েছে। যে সকল পরীক্ষার্থী এবং যে সকল চাকরি প্রার্থীরা রেলের গ্রুপ ডি এবং আরআরবি লোকো পাইলটের জন্য আবেদন করেছিলেন, তাদের সেই আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পূর্ণ হতে চলেছে। যারা দীর্ঘদিন অপেক্ষা করে আছেন এই চাকরির জন্য, তাদের জন্য আসতে চলেছে এই সুবর্ণ সুযোগ। আগামী 15 ডিসেম্বরে পরীক্ষার জন্য দিন ধার্য করা হয়েছে ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে। তো ফ্রেন্ডস, আপনাদের মধ্যে কেউ যদি এই গ্রুপ ডি বা আরআরবি লোকো পাইলটের ফর্ম যদি পূরণ করে থাকেন বা এই চাকরির জন্য আবেদন করে থাকেন, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। অপর আপডেটে বলা হচ্ছে 3.5 লক্ষ টাকায় মিলছে বাড়ি। 1 সেপ্টেম্বর থেকেই শুরু হয়ে গিয়েছে বুকিং। লেটেস্ট ট্রেনিং হেল্পফুল ভিডিও সবার আগে পাওয়ার জন্য সর্বপ্রথম আপডেটে বলা হচ্ছে 3.5 লক্ষ টাকায় মিলছে বাড়ি। 1 সেপ্টেম্বর থেকেই শুরু হয়ে গিয়েছে বুকিং। বাড়ি কেনার জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে সাবসিডি পাওয়ার সুযোগ রয়েছে। উত্তরপ্রদেশের আবাস বিকাশ পরিষদ রাজ্যের 19 শহরে 3516 প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ির জন্য 1 সেপ্টেম্বর থেকেই বুকিং শুরু হয়েছে। গরিবদের বাড়ি তৈরির জন্য সরকারের তরফে 3.5 লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হবে। এই যোজনায় বাড়ি কিনতে ইচ্ছুক ব্যক্তিরা 15 অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
এই যোজনায় অন্তর্গত প্রথমবার বাড়ি কেনার জন্য CLSS বা ক্রেডিট লিঙ্ক সাবসিডি দেওয়া হয়, অর্থাৎ বাড়ি কেনার লোনে সুদের হারের সাবসিডিও দেওয়া হয়। কেন্দ্র সরকারের এই যোজনায় ক্রেডিট লিঙ্ক সাবসিডি স্কিম 31শে মার্চ 2021 পর্যন্ত বাড়ানো হয়েছে। এই যোজনায় 2.5 লক্ষেরও বেশি পরিবার সুবিধা পাবেন। 25শে জুন 2015 সালে এই স্কিম চালু করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুকিং করলে তাদের বাড়ি দেওয়া হবে যাদের আয় 3 লক্ষ টাকার কম। রাজ্যের গরিব পরিবাররা মাত্র 3.5 লক্ষ টাকায় বাড়ি পাবেন। এই টাকা 3 বছরের মধ্যে তাদের ফেরত দিতে হবে। প্রথমে উত্তরপ্রদেশের হাউজিং ডেভেলপমেন্ট কাউন্সিল 5 বছরের কিস্তিতে বাড়ি দেওয়ার প্রস্তাব করেছিল, কিন্তু এখন তা কম করে 3 বছর করা হয়েছে। এই যোজনায় গরিব পরিবারদের দেওয়া বাড়ির কার্পেট এরিয়া 22.77 বর্গমিটার এবং সুপার এরিয়া 34.07 বর্গমিটার হবে। তো ফ্রেন্ড, বুঝতেই পারলেন যে সকল গরিব মধ্যবিত্ত মানুষদের পাকা বাড়ি নেই, ছাদওয়ালা বাড়ি নেই, তাদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় নিয়ে এসেছে সুবর্ণ সুযোগ। এবার প্রত্যেক ভারতীয়দের হবে পাকা বাড়ি। হ্যাঁ ফ্রেন্ডস, একদম ঠিকই শুনেছেন। পাকা বাড়ি কেনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবাস যোজনার আওতায় 3.5 লক্ষ টাকা সাবসিডি দেওয়া হবে নরেন্দ্র মোদী সরকারের তরফ থেকে। আপনি যদি একজন ভারতীয় স্থায়ী নাগরিক হয়ে থাকেন, তাহলে আপনিও বাড়ি কেনার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের মাধ্যমে আপনি 3.5 লক্ষ টাকা সাবসিডি পেতে পারেন। 15 অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন প্রক্রিয়া চলবে। এই টাকা নিলে আপনাকে এই টাকা কিস্তিতে 3 বছরের মধ্যে আপনাকে ফিরিয়ে দিতে হবে সরকারকে। তো ফ্রেন্ডস, আপনাদের মধ্যে কেউ যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের আবাস যোজনার আওতায় নিজের বাড়ি কিনতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন কিভাবে আবেদন করবেন এবং কিভাবে আপনি এই 3.5 লক্ষ টাকা বাড়ি কেনার জন্য পাবেন। বিস্তারিত প্রত্যেকটি আপডেটই আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের মধ্যে কেউ যদি এই বাড়ি কেনার ইচ্ছুক হয়ে থাকেন, অবশ্যই আপনাদের নাম এবং ফোন নাম্বার আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। অপর আপডেটে বলা হচ্ছে সুপ্রিম কোর্ট রায় না দেওয়া পর্যন্ত দিতে হবে না ইএমআই। সুপ্রিম কোর্ট রায় না দেওয়া পর্যন্ত দিতে হবে না ইএমআই, কারণ লকডাউনে বিপর্যস্ত মানুষের সাধারণ জীবন, চাকরি চলে গিয়েছে বহু মানুষের, ঢুকছে শিল্প সংস্থাগুলো, ফলে ঋণ পরিশোধের ক্ষমতা হারিয়েছেন লাখো লাখো মানুষ। এই পরিস্থিতিতে ঋণ গ্রাহকদের জন্য স্বস্তির খবর শোনালো সুপ্রিম কোর্ট। আপাতত ব্যাংকগুলি কোনো ব্যক্তি বা কোম্পানির অ্যাকাউন্টে নন পারফর্মিং অ্যাসেট হিসেবে ঘোষণা করতে পারবে না, জানিয়ে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। করোনা আবহের শুরুতেই ঋণ গ্রাহকদের স্বস্তি দেওয়ার জন্য 6 মাসের মোরাটোরিয়াম ঘোষণা করেছিল ভারতীয় রিজার্ভ ব্যাংক, যা শেষ হয়েছে 31শে আগস্ট। সাধারণ মানুষের জন্য ইএমআইতে স্থগিতাদেশ দিলেও পরে দেখা যায় আসল জনগণের থেকে অনেক বেশি লাভবান হচ্ছে ব্যাংক। কার্যত শোষণের মুখে পড়েছে সাধারণ মানুষ। করোনা পরিস্থিতিতে রোজগার কমে যাওয়ায় যারা ইএমআই দিতে পারছেন না, তাদের উপর গুনতে হবে আরো বেশি টাকা, কারণ স্থগিত ইএমআই এর উপর ব্যাংকগুলো অতিরিক্ত সুদ নেবে। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে মামলা হয় বিষয়টি। তো ফের বুঝতেই পারছেন, সারা ভারতবর্ষ জুড়ে করোনার জেরে যখন লকডাউন চলছে, লকডাউনে বহু মানুষের কাজকর্ম বন্ধ হয়ে পড়েছে, এমনকি অনেকের কাজকর্মও হারিয়েছেন। তাই সেই রকম পরিস্থিতিতে বহু শিল্পপতি, বহু সাধারণ মানুষ যে লোন নিয়েছিল, সেই লোনের ইএমআই কিভাবে পরিশোধ করবে সেই নিয়ে চিন্তিত ছিল। কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 6 মাসের জন্য তাদের ইএমআই মোরাটোরিয়াম ঘোষণা করেছিল, কিন্তু সেই ডেট পার হয়ে যাওয়ায় আবারও এই ইএমআই নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট। এই লকডাউনের মাঝে সাধারণ মানুষ কিভাবে ব্যাংকের ইএমআইগুলো মেটাবে সেই নিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা হয়। এই মামলায় সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় তারা এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, কিন্তু যতদিন সুপ্রিম কোর্ট এ ব্যাপারে রায় না দিচ্ছে ততদিন কাউকে ইএমআই টাকা দিতে হবে না। অর্থাৎ আপনার যদি কোনো লোন নেওয়া থাকে বাড়ি বা গাড়ি করার জন্য, তাহলে আপনাকে এই মুহূর্তে আর ইএমআই দিতে হবে না, তার জন্য ব্যাংক কিন্তু অতিরিক্ত টাকা কাটতে পারবে না। সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের পরেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। তো ফ্রেন্ডস, এই পরিস্থিতিতে আপনার কি মতবাদ? আপনিও কি চান এই লকডাউন পরিস্থিতিতে মানুষ যতদিন না স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসছে ততদিন সমস্ত রকম ইএমআই গুলো বন্ধ থাক? এ ব্যাপারে আপনার কি মত আছে? অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলি আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এদিকে অপর একটি আপডেটে পাওয়া যাচ্ছে বাড়ি গাড়ি কিনতে নেওয়া ঋণের সুদে মিলবে দারুণ সুবিধা। বড় ঘোষণায় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার। মহামারীর আবহে কমছে ঋণের চাহিদা, এবার ঋণ গ্রহীতাদের টানতে নয়া উদ্যোগ নিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া।
বাড়ি ও গাড়ির ঋণের সুদ নিয়ে বড় ঘোষণা করল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ। এসবিআই এর নয়া ঘোষণা অনুযায়ী বছরে একবার নয়, এবার থেকে প্রতি 6 মাস অন্তর ঋণের সুদ নির্ধারণ করা হবে। বছরে একবার মার্জিনাল কস্ট অফ ফান্ডস বেসড লেন্ডিং রেট অর্থাৎ MCLR ঠিক করা হয়। এই নয়া ঘোষণা অনুযায়ী এবার থেকে এটা বছরে দুবার করা হবে, অর্থাৎ সুদ বৃদ্ধির পাশাপাশি কমার সুবিধাও পাবেন গ্রাহকরা। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া জানিয়েছে, বাড়ি বা ব্যক্তিগত ঋণ সব ক্ষেত্রেই এই সুবিধা পাওয়া যাবে। ব্যাংকের তরফে জানানো হয়, এই সুবিধা মূলত পাবেন যারা ব্যাংক থেকে ফ্লোটিং রেট অনুসারে ঋণ নেন। এই ক্ষেত্রে ঋণের উপরে সুদের হার বাড়ার পাশাপাশি কমারও সুবিধা থাকবে। সেক্ষেত্রে সুবিধা পাবেন গ্রাহকরা। রিজার্ভ ব্যাংকের রেপো রেট কমালে সুদ কমায় ব্যাংকগুলো। এবার থেকে সেই সুবিধা গ্রাহকরা বছরে দুবার পাবে, কারণ এতদিন বছরে একবারই সুদের হার নির্ধারণ করা হতো। এবার সেই সুদের হার কমার সঙ্গে সঙ্গেই সেই সুবিধাও পাবেন গ্রাহকরা। তাহলে বুঝতে পারছেন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তার গ্রাহকদেরকে ঋণের দিকে আগ্রহী করতে বাড়ি, গাড়ি বা যে কোনো ঋণের ক্ষেত্রে বড় সড় ঘোষণা করলেন এসবিআই কর্তৃপক্ষ। আগে যেখানে বছরে একবার করে সুদের হার পরিবর্তন হতো, অর্থাৎ রিজার্ভ ব্যাংকের রেপো রেট অনুসারে ব্যাংক তাদের সুদের হারগুলোকে যে পরিবর্তন করত, এবার বছরে দুবার অর্থাৎ প্রতি 6 মাস অন্তর ঋণের সুদ নির্ধারণ করবে ব্যাংক কর্তৃপক্ষ। এর ফলে গ্রাহকদের সুদ বৃদ্ধির পাশাপাশি সুদ কমারও সুযোগ সুবিধা থাকবে। অর্থাৎ বছরে দুবার যেহেতু এই সিস্টেম থাকবে, তাতে বছরে দুবার তাদের সুদ বৃদ্ধি বা সুদ কমতেও পারে। বাড়ি, গাড়ি বা ব্যক্তিগত ঋণ যে কোনো ঋণের ক্ষেত্রেই এই সুযোগ সুবিধা পাবে গ্রাহকরা। আপনার যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি অতি সহজেই এই সুযোগ সুবিধাগুলো উপভোগ করতে পারবেন। তো ফ্রেন্ডস, আপনাদের মধ্যে কারোর যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। সাথে সাথে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ছাড়া যদি অন্য কোনো ব্যাংকেও অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনার ব্যাংকের নাম কমেন্ট করে লিখে জানাবেন, কারণ ওই ব্যাংক সম্পর্কিত যখনই কোনো গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসবে, সেটি আপনাদের কাছে পৌঁছে দিতে আমাদের অনেকটাই সুবিধা হবে। তো ফ্রেন্ডস, আপনি কি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কাছ থেকে কোনো প্রকার ঋণ নিয়েছেন? যদি নিয়ে থাকেন, তাহলে এসবিআই এর এই নতুন নিয়ম আপনার জন্য কতটা লাভবান বলে মনে হচ্ছে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। অন্তিম আপডেটে বলা হচ্ছে, চীনকে বড় ঝটকা দিল যোগী সরকার। উত্তরপ্রদেশের শেষ জিনপিং এর ব্যবসা। আন্তর্জাতিক মহলে ভারত চীনের সম্পর্ক একেবারেই তলানিতে এসে ঠেকেছে। ভারত যে হারে চীন বিদ্বেষী মনোভাব দেখাচ্ছে, তাতে করে আগামী দিনে চীনের হালতও খারাপ হতে পারে, এটাই যথেষ্ট। সীমান্ত এলাকায় চীনের ক্রমাগত সংঘর্ষের সঙ্গে সঙ্গেই তার যোগ্য পাল্টা জবাব দিচ্ছে ভারতও। চীনের চালবাজির যোগ্য জবাব দিতে ভারত মধ্যস্থ রাজ্যগুলোকে একে একে নিজেদের মতো করে চীনের ঝটকা দিতে প্রস্তুত হচ্ছে। সম্প্রতি দিনে উত্তরপ্রদেশ সরকার এমন একটি সিদ্ধান্ত নিয়েছে, যাতে করে চীন আর্থিক দিক থেকে আরও বেশি কয়েক ধাপ পিছিয়ে যাবে। উত্তরপ্রদেশের মতো বৃহৎ রাজ্যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নতুন নিয়ম, চীনের কোনো কোম্পানি আর সেখানে কোনো রকম টেন্ডার ভরতে পারবে না ভারতে, অর্থাৎ কোনো রকম ব্যবসায়ী সম্পর্ক থাকবে না চীনের সঙ্গে। যোগী সরকারের জারি করা এই নতুন নিয়মে শুধুমাত্র চীন নয়, রয়েছে আরও বেশ কয়েকটি দেশ। এই নিয়মে বলা হয় যে উত্তরপ্রদেশ সরকার একটি সক্ষম প্রাধিকরণ তৈরি করবে। এই তালিকায় অন্তর্ভুক্ত দেশগুলোকে প্রথমে সুরক্ষা মন্ত্রণালয় এবং বিদেশ মন্ত্রণালয় থেকে রাজনৈতিক সম্মতি এবং গৃহ মন্ত্রণালয় থেকে সুরক্ষিত সম্মতি স্বরূপ অনুমতিপত্র নিতে হবে। তারপর রেজিস্ট্রেশন করাতে হবে। এরপর রেজিস্ট্রেশন করানো প্রতিটি কোম্পানির রিপোর্ট প্রতি 3 মাস ব্যাপী কেন্দ্রকে পাঠানো হবে। তাহলে বুঝতে পারছেন, ইতিমধ্যে ভারত এবং চীনের মধ্যে যেভাবে আন্তর্জাতিক সম্পর্ক তৈরি হয়েছে, এই সম্পর্ক একেবারেই তলানিতে ঠেকেছে। প্রতিটা মুহূর্ত সীমান্তে দুই পক্ষের লড়াই বাজছে, প্রতিটা মুহূর্তে এক ধরনের সংঘর্ষ তৈরি হচ্ছে ভারত এবং চীনের মধ্যে। তাই এই রকম পরিস্থিতিতে ভারত প্রতিটা ক্ষেত্রে চীনের উপর নানান রকমভাবে পাল্টা যোগ্য জবাব দিতে প্রস্তুত হয়েছে। ইতিমধ্যে ভারতের সমস্ত রকম চীনা অ্যাপসগুলো ব্যানও করে দিয়েছে ভারত সরকার। সাথে সাথে উত্তরপ্রদেশের সরকার যোগী আদিত্যনাথ ইতিমধ্যে একটি বড় সড় সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে প্রচুর পরিমাণে ক্ষতির মুখে পড়তে পারে চীনা সংস্থাগুলো। যোগী আদিত্যনাথ সাফ জানিয়ে দিয়েছেন, উত্তরপ্রদেশের মতো বৃহৎ রাজ্যে আর কোনো মতে চীনের কোনো কোম্পানি কোনো রকম টেন্ডার ভরতে পারবে না, অর্থাৎ কোনো চীনা কোম্পানি এসে উত্তরপ্রদেশে আর কোনো রকম ব্যবসা করতে পারবে না।
তো ফ্রেন্ডস, যোগী আদিত্যনাথের এই রকম সিদ্ধান্ত আপনার কিরকম লাগলো? আপনিও কি চান চীনের সমস্ত ব্যবসাগুলো ভারত থেকে গুটিয়ে দেওয়া হোক? আপনিও কি চান চীনের সঙ্গে সমস্ত রকম সম্পর্কগুলো নষ্ট করে দেওয়া হোক? আপনিও কি চান চীনের সমস্ত জিনিসগুলো ভারতীয়রা ব্যবহার করা বন্ধ করে দিক? এ ব্যাপারে আপনার কি মন্তব্য আছে? অবশ্যই আপনার অমূল্য মন্তব্যগুলি আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।